আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের জেরো থার্ড ক্লাস স্টার্ট করতেছি। আজকে আমরা বেসিক্যালি যে টপিকগুলো দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল, স্পেন্ড মানি, তারপরে কিভাবে ইনভয়েস ইম্পোর্ট করতে হয়, ফিক্সড অ্যাসেট রেজিস্টার কিভাবে করতে হয়, ডেপ্রিসিয়েশন কিভাবে দিতে হয়, সেলিং অ্যান্ড ডিসপোজিং অ্যাসেট কিভাবে করতে হয়, জার্নাল এন্ট্রি, তারপরে হইতেছে ওভার পেমেন্ট, প্রি পেমেন্ট, ট্রান্সফার মানি এবং কনভার্সন ব্যালেন্স। এই কয়টা জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে সবার শুরুতে আমরা দেখব যে কিভাবে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করতে হয়, ডেপ্রিসিয়েশন ধরতে হয় এবং কিভাবে ডিসপোজাল করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আপনাদের যে ফাইলটা আমি দিব, সে ফাইলটাতে যদি আমি চলে যাই, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট লিস্ট এবং ডিটেইল। দেখেন, আমি তিনটা সময়ের তিনটা অ্যাসেট দেওয়ার চেষ্টা করছি। ডেস্কটপ কম্পিউটার 2021 সালের, ট্রাক হচ্ছে 2015 সালের, এয়ার কন্ডিশনার হচ্ছে 2020 সালের, তাই না? এখন যখন আমরা কুইক বুকসে ফিক্সড অ্যাসেট লিপিবদ্ধ করছিলাম, তখন সেই স্টেপগুলো কি কারো মনে আছে? কুইক বুকসে যখন ফিক্সড অ্যাসেট নিয়ে আমরা কাজ করছিলাম, তখন হচ্ছে আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট করছি, তাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে চার্ট অফ অ্যাকাউন্ট করছি, ডেপ্রিসিয়েশন নামে চার্ট অফ অ্যাকাউন্ট করছি। আর যেহেতু ডিসপোজাল করছিলাম, ডিসপোজাল জিনিসটা শিখে আসছি, তাহলে ডিসপোজালটার জন্য আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট করছি, লস অর গেইন অন ডিসপোজাল, তাই না? ঠিক এখানেও তাই করতে হবে, কিন্তু এখানে জেরোতে আমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা ম্যানুয়ালি করতে হবে না, যেটা আমরা কুইকবুকস অনলাইনে করে আসছিলাম ম্যানুয়ালি হিসাব করে, হাতে কলমে ম্যানুয়ালি হিসাব করে। দেখেন, এর জন্য আমাকে প্রথমে যেতে হবে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে। সেখানে একটা ফিচার অলরেডি আমার জন্য তৈরি করে রাখছে তারা, ফিক্সড অ্যাসেট। আমরা ফিক্সড অ্যাসেটে চলে যাব। এখানে ভিডিও তারা দিয়ে রাখছে, আপনার দেখে নিন। এখন সর্বপ্রথম ফিক্সড অ্যাসেটে আসার পরে কাজ হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটের জন্য একটা ডেট সিলেক্ট করা, যেখান থেকে আপনার কি হবে, ফাইন্যান্সিয়াল ইয়ারটা স্টার্ট হবে, বা যেখান থেকে আপনি ফিক্সড অ্যাসেটটা ম্যানেজ করা শুরু করবেন। তো আমার এইখানে তিনটা সময় আমি দিছি কেন, আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন কোন একটা অ্যাসেট আপনি অনেক আগে কিনতে পারেন, আপনার ব্যবসা শুরুর সময় কিনছেন, আবার কোন অ্যাসেট কিনছেন 3-4 মাস পরে একটা কিনছেন, আবার কোন একটা অ্যাসেট কিনছেন আপনি 1 বছর পরে গিয়ে কিনছেন, কোন একটা অ্যাসেট আপনার 2-3 বছর পরে গিয়ে প্রয়োজন পড়ছে। তাহলে এই যে ডিফারেন্ট টাইমস, এই যে অ্যাসেট গুলা, তাহলে তাদের মধ্যে আহ, যদি আমি লেটেস্টটা নিই তাহলে কি পূর্ববর্তী অ্যাসেট গুলো আমার মিস হয়ে যাবে, তাই না? আমাকে চেষ্টা করতে হবে যে সবগুলো অ্যাসেটকে নিয়ে আসার জন্য। তাহলে এটার সব থেকে সুন্দর ব্যাখ্যা বলা যায় যে সব থেকে পুরাতন যে ডেট থাকবে, সেই ডেটে আপনাকে অ্যাসেটটাকে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, স্টার্ট ডেটটা হবে সেটা। এখানে তিনটা ডেটের মধ্যে সবথেকে পুরাতন ডেট কোনটা? 2015 সাল। 15 সাল, তাহলে আমরা 15 সালের, এটা কবে কিনা হয়েছে? এপ্রিলের 1 তারিখ, তাই না? আমরা যদি স্টার্ট ডেটটা সেট করতে যাই, এখানে যদি স্টার্ট ডেট দিই, দেখেন আসছে কি? 15 সাল কি আসছে? আমি স্ক্রল করলে তো পাচ্ছি না। কেন আসবে না ভাই? আমি একটা কথা বলছিলাম, কনভার্সন ব্যালেন্স, তাই না? কনভার্সন ব্যালেন্সটা কি? কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রায়াল ব্যালেন্স। যখন আপনি অন্য কোনো সফটওয়্যারে থাকবেন, সেই সফটওয়্যার থেকে মাইগ্রেশন করে যখন সর্বপ্রথম আপনি জেরোতে আসবেন, তখন আপনার কিছু ওপেনিং ব্যালেন্স দেওয়ার প্রয়োজন পড়ে, তাই না? এখন আমি বলছিলাম ওপেনিং ব্যালেন্স, ব্যাংকের ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স দেওয়ার দুইটা ওয়ে, হয় রিসিভ মানি, স্পেন্ড মানি ব্যবহার করে আসতে হবে, অথবা কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে আসতে হবে। এখন ব্যাংক ব্যতীত তো আরো অনেক জিনিসের ওপেনিং ব্যালেন্স থাকতে পারে, আপনার অন্যান্য অ্যাসেট থাকতে পারে, তাই না? আপনার অন্যান্য অ্যাসেট থাকতে পারে, বা অন্যান্য লাইবিলিটি থাকতে পারে। তাহলে সেগুলাকে আপনারা কিসের মাধ্যমে এন্ট্রি করবেন? সেটাকে আপনাকে এন্ট্রি করতে হবে অ্যাকাউন্টিং এর আন্ডার অ্যাডভান্স অপশন থেকে আপনার কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে। দেখেন, এখানে তারা সুন্দর করে লিখেই দিছে, আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম। মানে আপনি যে সিস্টেমে ব্যবহার করে থাকেন না কেন, মানে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার বা আপনার কাজটা যখন আপনি শুরু করবেন, তখন যে ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে সেটা আপনাকে দিতে হবে কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে। তো আগে আপনাকে কনভার্সন ডেটটা সেট করে দিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি ক্লিক করি কনভার্সন ব্যালেন্স, এই যে এখানে দেখেন শো অল অ্যাকাউন্ট, আমি শো অল অ্যাকাউন্টে যদি দিই, এই যে দেখেন পুরো একেবারে ওপেন হয়ে গেছে না? ট্রায়াল ব্যালেন্সের মতো আপনার ডেবিট ক্রেডিট মিলাইতে হবে। ধরেন কোন একটা জিনিস ডেবিট দিছেন, ঠিক আছে, ধরেন প্ল্যান্ট এন্ড মেশিনারি আপনি এখানে দিছেন 10 লাখ টাকা, তাহলে তার বিপরীতে একটা ক্রেডিট করতে হবে,
তাই না? যদি ওপেনিং ব্যালেন্স হয় তাহলে সেটা কি ক্যাপিটাল নামে ক্রিয়েট হয়ে যাবে। এভাবে করে আপনাকে মিলাইতে হবে। ধরেন কোনো কারণে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নাই, মিসিং, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে অ্যাড এ নিউ লাইন, এখানে গিয়ে নতুন করে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তাহলে আমার কাজটা হচ্ছে আমি এখান থেকে কনভার্সন ডেটটা ঠিক করব। আমি উপর থেকে কনভার্সন ডেটটা ঠিক করে আনবো। আর একটা জিনিস মনে রাখবেন, যখন কনভার্সন ডেট আপনি দিয়ে দিবেন, ধরেন আমি দিলাম হচ্ছে জানুয়ারি 1, 2025, তাহলে ডিসেম্বর 31, 2024 পর্যন্ত যত ডাটা থাকবে সব ডাটা কিন্তু মুছে যাবে, তাই না? এটাই তো হয়। আপনার প্রিভিয়াস যা ব্যালেন্স থাকবে সেগুলো মুছে যাবে, মুছে গিয়ে আপনার এখান থেকে স্টার্ট হবে। বুঝতে পারছি? মানে কনভার্সন ব্যালেন্স বা কনভার্সন ডেটটা হইতেছে আপনার স্টার্টিং ডেট, আপনার অ্যাকাউন্টিং সিস্টেমের স্টার্টিং ডেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এপ্রিল দিব। এপ্রিল কত, 2015, তাই না? 2015। ওকে, এই যে এপ্রিল 2015 আমার কনভার্সন ডেটটা কি সেভ হয়ে গেছে। এখন আমি যদি আবার অ্যাডভান্স অপশনে গিয়ে ফিক্সড অ্যাসেট সেকশনে চলে যাই, আর কনভার্সন ডেটের খুব সুন্দর ব্যবহার দেখাইছি গত কালকে না এর আগের দিন মনে হয় একটা ভিডিও করছিলাম, ওই যে চার্ট অফ অ্যাকাউন্টের। যদিও গলাটা অত ভালো ছিল না, খুবই খারাপ ছিল অসুস্থ থাকার কারণে। ওইখানে আমি দেখাইছি কনভার্সন ডেট দিয়েও কিন্তু একটা ওপেনিং ব্যালেন্স আনা যায়, ওটাও আপনারা দেখতে পারেন। এখন দেখেন আমরা সেট স্টার্ট ডেট দিয়ে দিই, এখানে যদি আমি ক্লিক করি দেখেন তো আসছে না? হ্যাঁ, এই যে 1 এপ্রিল 2015, তাহলে আমার সব থেকে পুরাতন অ্যাসেটের ডেটটা আমাকে আগে দিতে হবে। দিয়ে আমি সেভ করে নিলাম। এখন আমার কি ফিক্সড অ্যাসেটের জন্য আমার প্যানেলটা ওপেন হয়ে গেছে, ড্রাফট, রেজিস্টার্ড, সোল্ড অথবা ডিসপোজ। এখানে রান ডেপ্রিসিয়েশন আছে, এখানে নিউ অ্যাসেট অ্যাড করা যায় ম্যানুয়ালি, আর হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট, আর হচ্ছে সেটিংস। আচ্ছা, এখন আসেন আমরা একটা নিউ অ্যাসেট অ্যাড করতে যাই, ম্যানুয়ালি অ্যাড করার চেষ্টা করব। প্রথমে এখানে আমাকে কি কি জিনিস লাগবে আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। অ্যাসেটের একটা নাম লাগবে, তাই না? তারপরে পারচেজ প্রাইস লাগবে। তারপরে অ্যাসেট টাইপ, দেখেন অ্যাসেট টাইপের মধ্যে যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট লাগে, কি কি অ্যাকাউন্ট লাগে দেখেন তো। একটা অ্যাসেটের অ্যাকাউন্ট লাগবে, একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লাগবে, একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লাগবে। তাহলে প্রতিটা অ্যাসেটের বিপরীতে আপনার এই তিনটা জিনিস প্রয়োজন, একটা অ্যাসেটের অ্যাকাউন্ট, একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট। এখন অনেকেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একসাথে করে সবগুলো অ্যাসেটের জন্য, কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা করা। ঠিক আছে? আর ডেপ্রিসিয়েশন তো এক জায়গায় ক্যালকুলেশন হয়। তারপর এখানে ডেপ্রিসিয়েশন মেথড আছে, অ্যাভারেজিং মেথড আছে। তারপরে আমরা অনেক সময় জানি আমাদের যে মেথড গুলো আছে, স্ট্রেট লাইন বলেন, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলেন, এগুলাতে দুইটা জিনিস থাকতে পারে, একটা রেট থাকতে পারে অথবা ইফেক্টিভ লাইফ থাকতে পারে, দুইটা যে কোনোটা থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার অ্যাসেটের অ্যাকুমুলেটেড এবং ডেপ্রিসিয়েশন নামে চার্ট অফ অ্যাকাউন্ট করে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে, যেহেতু অ্যাসেট অ্যাড করব। আচ্ছা ভাই, তো আমরা যে 1 এপ্রিল 2015 দিলাম, ওই ডেটটা কি ওই চাকরির যত অ্যাসেট আছে সবার সবগুলো জন্য অ্যাপ্লাই হয়ে যাবে? না ভাইয়া, তো ওইখানে শুধু অ্যাসেট না, আপনার অ্যাকাউন্টিং, পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটা 15 সালের জন্য স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, স্টার্টিং ডেটটা 15 সালের এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছে। আপনি তো সব আমরা ইউকের প্র্যাকটিস করতেছি, তাহলে এন্ডিং ডেট মানে আর কি ফাইন্যান্সিয়াল এন্ডিং ডেট কয় মার্চের 31 তারিখ, তাই না? তার মানে এপ্রিলের 1 তারিখ থেকে আপনার শুরু হবে। তাহলে আপনার এই যে অ্যাকাউন্টিং সিস্টেমটা আমরা করতেছি সেখানে আমার স্টার্টিং ডেটটা হবে কি এপ্রিলের 1 তারিখ। কত সাল থেকে এখন স্টার্ট হচ্ছে? 2015 সাল থেকে স্টার্ট হচ্ছে। আপনার সব ধরনের, আপনার চার্ট অফ অ্যাকাউন্ট বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বলেন, সবকিছুর জন্যই 2015 সাল থেকে আপনি কাজ করতে পারবেন। মানে 2015 এপ্রিলের 1 তারিখের আগে আর কোনো কাজ করতে পারবেন না। অ্যাসেট সব ওই শুরু হয়েছে। হ্যাঁ, ওই আছে। জি। আচ্ছা, তাহলে অ্যাসেটের ক্ষেত্রে আমরা একটু দেখবো আমাদের কোন চার্ট অফ অ্যাকাউন্টটা ফাঁকা আছে, 650। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। সর্বপ্রথম অ্যাকাউন্ট টাইপটা দিব হচ্ছে ফিক্সড অ্যাসেট 650, তাই তো? তারপরে হচ্ছে অ্যাকাউন্টের নেম, ট্রাক। এটা আমরা দিব হচ্ছে
নো ভ্যাট 650, তাই তো? তাহলে এবার 651 651 অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন সেট করব। কেউ আমাকে বলেন অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনটা অ্যাকাউন্ট টাইপটা কি হবে? এনিওয়ান? এখানে আমি কি হিসাবে সেট করব? অ্যাসেটের আন্ডারে করব, নাকি ইকুইটির আন্ডারে, নাকি লায়াবিলিটির আন্ডারে? কোনটার আন্ডারে করব? অ্যাসেটের আন্ডারে করব, ফিক্সড অ্যাসেটের আন্ডারে। এটা যখন ব্যালেন্সটা থাকবে তখন সে অটোমেটিক্যালি মাইনাস নিয়ে নিবে। ঠিক আছে? এটা লায়াবিলিটি হবে না, এটা কন্ট্রা অ্যাসেট। তাহলে 650 651 দেখেন, আপনি এই যে নিচেও দেখতে পারেন, এই যে অফিস ইকুইপমেন্ট ওরা বাই ডিফল্ট করে রাখছে ফিক্সড অ্যাসেট, তার অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশনটা করে রাখছে কি ফিক্সড অ্যাসেট, তাই না? তাহলে এখানে 52। এবার 52 নাম্বার আমরা করব, আরেকটা অ্যাসেট অ্যাড করার চেষ্টা করব। ফিক্সড অ্যাসেট 652 এয়ার কন্ডিশনার, নো ফ্যাট। 652 সেট করলাম। এবার তার অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনটা করে ফেলি 653। সিরিয়াল ওয়াইজ রাখলাম, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। তারপরে আসেন 654 আরেকটা অ্যাসেট আমরা অ্যাড করি। ডেস্কটপ কম্পিউটার, 655-তে আরেকটা অ্যাসেট অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন অ্যাড করব। নো ভ্যাট। তাহলে আমার অ্যাসেট তার প্রত্যেকটার অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন অ্যাড করা কমপ্লিট, তাই না? এবার আমরা একটু চেক করব ডেপ্রিসিয়েশন নামে কোনো কিছু আছে কিনা। অল অ্যাকাউন্টে চলে যাব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কিছু আছে কিনা আমরা একটু চেক করে দেখব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আছে, তাহলে আর এটার জন্য চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন নেই। আর একটা আমার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, সেটা কি? যেহেতু ডিসপোজাল করব, লস অর গেইন অন ডিসপোজাল, তাই না? এখন এটা আমরা রেভিনিউর আন্ডারেও করতে পারি, এক্সপেন্সের আন্ডারেও করতে পারি, সে তার ব্যালেন্স বুঝে হিসাব করে নিবে। তাহলে আমি আপাতত পক্ষে আদার ইনকামে দিয়ে দিই 250। লস অর গেইন অন ডিসপোজাল মাইনাস থাকবে ভাইয়া। ঠিক যেমন ক্রেডিট কার্ডটা অ্যাড করছিলাম লায়াবিলিটিতে, সেটা অ্যাসেটে গিয়ে মাইনাস আকারে দেখাইছিল। লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ওকে, তাহলে এবার আমরা চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে, সেখান থেকে ফিক্সড অ্যাসেট। সর্বপ্রথম আপনি একটা অ্যাসেট অ্যাড করবেন। প্রথম অ্যাসেটটা ডেস্কটপ কম্পিউটার নিচ্ছি। ডেস্কটপ কম্পিউটার অ্যাসেটের নাম্বার আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, অ্যাসেটের পারচেজ প্রাইস হচ্ছে 12,000। এই যে অরিজিনাল কস্ট 12,000। অ্যাসেট টাইপ, নিউ অ্যাসেট টাইপে চলে যাব। অ্যাসেট টাইপটা লিখবো, অ্যাসেটের নামটা, অ্যাসেটের অ্যাকাউন্ট। ডেস্কটপ কম্পিউটার কত? 654, তাই না? তার অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনটা সিলেক্ট করবেন 655, আর ডেপ্রিসিয়েশন কত? 416। এখন ডেপ্রিসিয়েশন মেথড অনেকগুলো আছে, আমরা স্ট্রেট লাইন করব। আর এখানে ফুল মান্থ আর অ্যাকচুয়াল ডেজ, এই দুটোর ভিতরে তফাৎটা হচ্ছে
যদি আপনি শুধু মাসের হিসাব করতে চান তাহলে ফুল মান্থ দিবেন, আর যদি প্রকৃতপক্ষে কত দিনের হয়েছে সেটা সহ যদি হিসাব করতে হয়, তাহলে অ্যাকচুয়াল ডেজ আপনাকে দিতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়াল ডেজ দিব। তারপরে আমাদের ফাইলে দেওয়া আছে ইফেক্টিভ লাইফ হইতেছে 12 বছর। তাহলে আমরা ইফেক্টিভ লাইফ সিলেক্ট করব, লাইফ হইতেছে 12। অবশ্যই এই জায়গাটা সাবধানে আপনারা দেখে তারপরে সেভ করবেন, এটা পরবর্তী আর চেঞ্জ করা যাবে না। তাহলে এটাকে আমরা সেভ করে নিলাম। সেভ করার পরে ওইখান থেকে ইনফরমেশন ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট। এখন আপনি কবে থেকে ডেপ্রিসিয়েশনটা স্টার্ট করবেন, এই যে পারচেজ ডেটটা আমরা দিই নাই, একটু দিয়ে আসি। এপ্রিল 1, 2021, এপ্রিল 1, 2021, এপ্রিলের 1, 2021 তারিখ থেকে আমার কি ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন হবে স্টেট লাইন মেথডে, অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ, ইফেক্টিভ কত বছর, 12 বছর। এখন রেসিডুয়াল ভ্যালু যদি থাকে, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে তাহলে এখানে দিবেন, না থাকলে 0। ঠিক আছে, আমাদের ফাইলে আপাতত পক্ষে কোনো রেসিডুয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু নাই। তাহলে আমরা এটাকে রেজিস্টার করে দিব। এই যে দেখেন রেজিস্টার প্যানেলে একটা অ্যাসেট চলে আসছে। তাহলে এখনই কি আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব? না, আমাদের জেরোর ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যদি একটা অ্যাসেট থাকে একটা অ্যাড করবেন, 5টা থাকলে 5টা অ্যাড করে নেবেন, 10টা থাকলে 10টা অ্যাড করে নেবেন। মানে সোজা কথা, যতগুলো অ্যাসেট থাকবে আগে রেজিস্টার করে নিতে হবে, তারপরে গিয়ে লাস্টে গিয়ে আমরা ডেপ্রিসিয়েশনে কাজ করব। ঠিক আছে, মানে একবারে একটা একটা করে না করে একসাথে আমরা ডেপ্রিসিয়েশনে কাজ করব। তাহলে আবার নিউ অ্যাসেটে চলে যাব। এরপরে আসেন হচ্ছে ট্রাক। এপ্রিল 20,000। অ্যাসেট টাইপে ক্লিক করব, এখান থেকে নিউ অ্যাসেট টাইপ, এখান থেকে ট্রাক দিব। ট্রাকের অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন, অ্যাভারেজিং মেথড অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ কত, 20 বছর, তাই না? 20 বছর। সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, 1 এপ্রিল 2015 আমার সবকিছু ঠিক আছে, রেসিডুয়াল ভ্যালু নাই, 0। তাহলে আমার দুইটা অ্যাসেট অ্যাড হয়ে গেল। এবার আসেন আরেকটা অ্যাসেট, আগে সবগুলো অ্যাসেটকে অ্যাড করে নিতে হবে। 7,000। 20 সালের এপ্রিলের 1। নিউ অ্যাসেট টাইপে ক্লিক করব, এয়ার কন্ডিশনারে অ্যাসেট অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন মেথড স্টেট লাইন, অ্যাভারেজিং মেথড হইতেছে অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ কত বছর, 14 বছর, তাই না? 14। সেভ করে দিব। আচ্ছা, সমস্যা নেই, যে এখান থেকে চেঞ্জ করে দেয়, খেয়াল করে নাও। আচ্ছা, রেসিডুয়াল ভ্যালু নাই, 0। রেজিস্টার, যখন আপনার সব অ্যাসেট রেজিস্টার করা হয়ে যাবে তারপরে যাবেন হচ্ছে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য, ওই একটা একটা করে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হবে না। তাহলে আমরা এরপর আসেন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো। দেখেন রান ডেপ্রিসিয়েশনে চলে যান, তারপরে আমরা রান ডেপ্রিসিয়েশনে চলে যাব। রান ডেপ্রিসিয়েশনে যাওয়ার পরে দেখেন ওপেনিং ডেটটা লক হয়ে আছে, ওপেনিং ডেটটা লক হয়ে আছে, এন্ডিং ডেটটা আমার তারা খুলে রাখছে কেন? এখন অনেক সময় দেখা যায় আমরা 1 মাসের হিসাব করতে পারি, 2 মাসের বা যে কোনো মাসের আমরা হিসাব করতে পারি, 3 মাস 4 মাস এই ধরনের হিসাবগুলো করতে পারি, এই জন্য আমাকে তারা এই প্যানেলটা ওপেন করে রাখছে। এখন আপনি এপ্রিলের 1, 2015 থেকে মানে মে মাসের 31 তারিখ পর্যন্ত তাহলে হিসাব করলে যে প্রতি মাসে কত আসতেছে, 166.67। আপনি যে ওই যে ইনফরমেশন গুলো দিয়ে আসছেন সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে সে নিজেই ক্যালকুলেশন করে ফেলবে। আচ্ছা আসেন, আমি 1 বছর যদি হিসাব করি 2016 সাল পর্যন্ত, 16 সাল পর্যন্ত 1 বছরে সেটা কি ট্রাকের আমার কি আসতেছে, ডেপ্রিসিয়েশন আসতেছে 1,000। আপনি এটা কনফার্ম করে দিবেন, তাহলে আপনার 1 বছরেরটা হয়ে গেল। তারপর আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যান,
এবার দেখবেন যে ওপেনিং ডেটটা লক হয়ে গেছে। এবার এন্ডিং ডেটটা দিই 1 বছর 17 সাল পর্যন্ত। দেখেন 1000 এখনো আছে। আবার ডেপ্রিসিয়েশনে চলে যাব। এপ্রিল 1 2017 থেকে 31 মার্চ 2018 পর্যন্ত কনফার্ম করে দেন। এই যে তাই সে ডেপ্রিসিয়েশন নিজে নিজে ক্যালকুলেশন করতেছে। রান ডেপ্রিসিয়েশন 2018 থেকে 2019-এর 31শে মার্চ পর্যন্ত কনফার্ম করে দিব। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাব। এপ্রিল 1 2019 থেকে মার্চ 31 2020। এখন পর্যন্ত একটাই অ্যাসেট আছে, তার অবচয় সে দেখাচ্ছে 1000। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাব। দেখেন 1 এপ্রিল 2020। এখন যদি আমি 31 মার্চ 2021 দিই, তাহলে কি আমার দুইটা অ্যাসেট, ওই সময়ের মধ্যে অ্যাসেটটা ছিল কয়টা? দুইটা। হ্যাঁ, এই সময়ের মধ্যে অ্যাসেটটা দুইটা হওয়ার কারণে তার দুইটার যে ডেপ্রিসিয়েশন আছে সে ক্যালকুলেশন করে ফেলছে। তাহলে আমি এটাকে কনফার্ম করে দেব। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যান। 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। দেখেন এই যে আপনার তিনটা অ্যাসেট ছিল, তিনটা অ্যাসেটের সে ক্যালকুলেশন করে ফেলছে আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন। তারপর আবার চলে যান রান ডেপ্রিসিয়েশন। আসতেছি আসতেছি আমি এখন একটু ওয়েট করুন। আচ্ছা 23 সালে। তারপরে 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে ফেললাম। আবার আমি রান ডেপ্রিসিয়েশনে চলে যাই। 1 এপ্রিল 2023 থেকে সেপ্টেম্বর 2030 পর্যন্ত আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি। ওকে, তাহলে এই যে রান ডেপ্রিসিয়েশনে গেলাম, কোনো কারণে আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে যে কোনো একটা অ্যাসেটের, সিঙ্গেল অ্যাসেটের। এখন সেক্ষেত্রে আপনার ব্যাকে যাওয়ার জন্য আপনাকে সবাইকে নিয়ে পিছনে যাইতে হবে। মানে আপনি যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছেন তখন সবাইকে নিয়ে তারপরে আগাইছেন না? সর্বপ্রথম কাজ কি করছেন? সব অ্যাসেটকে আপনারা যোগ করে রেজিস্টার করে নিছেন। রেজিস্টার করার পরে তারপরে আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে গেছেন, তাই না? ঠিক যখন আপনার আবার পিছনে ফিরে আসতে হবে, সবাইকে নিয়ে পিছনে ফিরে আসতে হবে। এটার জন্য এই দেখেন ডান পাশে কর্নার একটা আছে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন। এইখানে রোল ব্যাক টু যদি আপনি একটা ডেট ধরেন 1 সেপ্টেম্বর 2015, বা আমি একটু যদি ইয়ে দিই 1 ডিসেম্বর 2021, আমি এখন কত পর্যন্ত হিসাব করছি? 1 অক্টোবর 2023, তাই না? তাহলে এই যে 21 সাল ডিসেম্বর 2021 সালের পর থেকে 2023 সালের 1 অক্টোবর পর্যন্ত যত ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়েছে সব ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনাকে পুনরায় ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে। আপনার যে ইনফরমেশন গুলো ভুল ছিল সেগুলোকে কারেক্ট করে নিয়ে এসে আবার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে সেম ভাবে। এখানে তারা বলেই দিছে ইফ ইউ কন্টিনিউ দ্য ফলোইং উইল হ্যাপেন। কি কি ঘটবে? অল ডেপ্রিসিয়েশন ইন দ্য রোল ব্যাক পিরিয়ড উইল বি রিভার্স। মানে এই সময়ের মধ্যে কি হবে? ডেপ্রিসিয়েশন গুলা রিভার্স হয়ে যাবে। আর এনি অ্যাসেট রেজিস্টার্ড উইল রিমেইন রেজিস্টার্ড, এনি ডিসপোজ অ্যাসেট উইল রিমেইন ডিসপোজ, এনি ডিলেটেড অ্যাসেট উইল বি রিমেন ডিলেটেড। মানে শুধু ডেপ্রিসিয়েশনের জায়গাটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে বা রিভার্সড হয়ে যাবে। এছাড়া বাকি অন্য কোথাও কোনো ধরনের পরিবর্তন আসবে না। আমি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আমি কেন 31 বলো। লোন করতে কোনো কারণে যদি ধরেন একটা asset ভুল করে রেজিস্টার করবো ডেপ্রিসিয়েশন, তাহলে আমরা ওই রোল ব্যাক করে যখন এটা ডেপ্রিসিয়েশন চার্জ করবো তখন সেই কাউন্ট করে নিচ্ছি। জি, তখন আপনার স্টার্টিং ডেটটা যাতে ঠিক থাকে হ্যাঁ, সেভাবে আপনাকে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। আমি এখানে একটা অ্যাসেট আমি ইয়া করে দিচ্ছি, ডিসপোজাল করতেছি, বাকিরা আপনার ডিসপোজাল করবেন। হ্যাঁ, 10/1/2023, 10 মাস মানে কি বোঝায়? অক্টোবর, তাই না? তাহলে সেপ্টেম্বর 31 তারিখ পর্যন্ত আমার কি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা উচিত। যদি আমি ডিসপোজাল করতে যাই আমার আপডেট ডেপ্রিসিয়েশন সবসময় প্রয়োজন। তাহলে কি আমি আপডেট ডেপ্রিসিয়েশন করে রাখছি, তাই না? আচ্ছা, তাহলে আসেন এখন আমার অ্যাসেটটা কোনটা ছিল? ট্রাক, তাই না? ট্রাকটাকে যদি আমি ওপেন করি তাহলে দেখবেন তার কস্টিং প্রাইস ছিল কত? 20,000। তার ভ্যালু আছে এখন কত? 11,500, যেটাকে আমরা বলতেছি বুক ভ্যালু। ঠিক আছে?
তারপর তার অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 8,500। তার ইয়ার টু ডেট ডেপ্রিসিয়েশন মানে প্রতি বছর যেহেতু স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন আমরা হিসাব করতেছি, তার অ্যাকাউন্ট হচ্ছে 500। এই যে দেখেন তার ডিটেইলস, আপনি যদি এডিট করতে চান এখান থেকে করতে পারবেন। তার কি কি অ্যাকাউন্টে হিট করতেছে, এই যে আমরা যে ক্যালকুলেশন রিপ্রেজেন্ট করতেছি কোন কোন অ্যাকাউন্টে হিট করতেছে সেই জিনিসটা আপনার সামনে দিচ্ছে। তারপরে বুক ডেপ্রিসিয়েশন সেটিং মানে কবে থেকে ডেপ্রিসিয়েশন স্টার্ট হয়েছে, কোন মেথডে হয়েছে, প্রকৃত অ্যাকচুয়াল ডেজে আমরা হিসাব করতেছি কত বছর, তার এস্টিমেটেড লাইফ 20 বছর, সব এখানে দেওয়া আছে। তার ভ্যালুটাও এখানে শো করতেছে। এই যে ডেপ্রিসিয়েটেড টু কতদিন পর্যন্ত ডেপ্রিসিয়েশন হয়েছে, 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। এই যে দেখেন খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস, হিস্ট্রি আর নোট। এই যে যতদিন আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি না সবগুলো জার্নাল এখানে আছে। ধরেন আমি একটা লাস্ট জার্নালটাই ওপেন করি, ভিউ জার্নালে যদি যাই, ডেপ্রিসিয়েশনের জার্নাল কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই যে 30 সেপ্টেম্বর 2023 ওই এক মাসের সেই হিসাব করে বলে দিছে। তাহলে এখন আমরা যাব ডিসপোজাল করতে, তাই না? আমাকে বলে দেওয়া ছিল এখানে 8,000। এখন আমি কি করব, এখানে একটু আগে তাকানোর চেষ্টা করি। ট্রাকের এখন বর্তমান ভ্যালু আছে কত, 11,500। এখন আপনি সেটাকে ডিসপোজাল করে দিবেন বা বিনষ্ট করে দিবেন 8,000 টাকা দিয়ে, তাই না? এখন এই 8,000 টাকা কি আপনার জন্য ইনকাম না? আপনার জন্য ইনকাম তো। আপনি অ্যাসেটটাকে শেষ করে দিচ্ছেন বা বিক্রি করে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে 8,000 টাকা আপনার ইনকাম। তাহলে এই যে দেখেন আমি এখান থেকে অ্যাসেটটা ওপেন করে ডান পাশে একটা কর্নারে ডিসপোজ অপশন আসছে, আমি ডিসপোজে চলে যাব। এখন ডিসপোজাল ডেটটা আমি অক্টোবর 2000 কত 23-এর 1 তারিখে আমি ডিসপোজ করব, তাই না? 30 তারিখ পর্যন্ত আমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন আছে। এখন সেল প্রসিডস মানে কত টাকায় আমি বিক্রি করতেছি, 8,000, তাই না? কত টাকায় বিক্রি করতেছি, 8,000। এখন সেল প্রসিড অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই যেহেতু আমি বিক্রি করতেছি বা ডিসপোজ করে দিতেছি, এই টাকাটা আমার যে কোনো ব্যাংকে আসার কথা ছিল, তাই না? কিন্তু এইখানে হচ্ছে জেরোর একটা শুভঙ্করের ফাঁকি আছে, এইখানে কোনো ব্যাংক খুঁজে পাবেন না। এই যে আমি আপনাদেরকে দেখাই, হয়তো মনে হবে যে স্যার আহ, ভালো বলতেছে না। এই যে একটু খেয়াল করেন, এই যে দেখেন কোনো ব্যাংক খুঁজে পান কিনা, আমি জাস্ট স্ক্রল করব, আপনারা একটু দেখবেন কোনো ব্যাংক আছে কিনা একটু দেখবেন। কোনো ব্যাংক আছে, পাচ্ছেন? এখন পর্যন্ত পান নাই। তাহলে এই যে টাকাটা, তাহলে এখন আপনি কি করবেন, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এখানে, তাই না? মিলিয়ন ডলার প্রশ্ন। দেখুন এটার জন্য আপনি যে কোনো একটা টেম্পোরারি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, যেখানে আপাতত পক্ষে টাকাটা নিবেন, নেওয়ার পরে তারপরে সেই টাকাটা আপনি আপনার ব্যাংকে নিয়ে যেতে পারেন, তাই না? এটাই তো। এখন টেম্পোরারি অ্যাকাউন্ট হিসেবে ধরেন আমি এই অ্যাকাউন্টটাকে বেছে নিলাম, লস অর গেইন অন ডিসপোজাল। যেহেতু টেম্পোরারি অ্যাকাউন্ট আমি আমার মতো করে তো বেছে নিতেই পারি, তাই না? না, সাসপেন্স অ্যাকাউন্ট হইতেছে আপনার অনিশ্চিত হিসাব। ওটা হইতেছে কোনো জিনিস আপনার মিলতেছে না, কোনো জিনিস মিলতেছে না, সেটার জন্য আপনি সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন। আর এখানে তো আপনি টাকা পাচ্ছেন। জেরোতে আমি সবসময় প্রথম ক্লাসে বলে দিছি, জেরো উইল বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, ওয়ান ইজ ব্যাংক অ্যান্ড বাকি ইজ অ্যানাদার, ঠিক আছে? তাহলে এই যে দুইটা পার্টে যে আলাদা বিভক্ত হয়ে গেছে, তাহলে এই যে ব্যাংক এই জন্যই আপনারা এখানে পাবেন না। আমি আরেকটা কথা বলছিলাম, জার্নালের মধ্যে আপনারা ব্যাংক পাবেন না, বলছি না? তাহলে আপনাকে কি করতে হবে, একটা টেম্পোরারি অ্যাকাউন্ট রাখতে হবে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতে হবে ব্যাংকে গিয়ে। বুঝতে পারছি? তো আমি এই অ্যাকাউন্টটাকেই বেছে নিলাম টেম্পোরারি হিসেবে। তারপরে আসেন ডেপ্রিসিয়েশন ফর দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। অনেকেই এই জায়গাটা নো ডেপ্রিসিয়েশন দিয়ে যায়। ভাই যদি নো ডেপ্রিসিয়েশন দিয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টিংটা সঠিক হবে না। কারণ হচ্ছে আপনাকে ডেপ্রিসিয়েশনের ডেটটা পর্যন্ত উল্লেখ করে দিতে হবে, আপনি যে আপ টু ডেট ডেপ্রিসিয়েশন দিচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। তাহলে এখানে ডেটটা কত হবে, 30 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 30 তারিখ। এবার দেখবো আমরা সামারিটা দেখার চেষ্টা করব, শো সামারি। দেখেন খুব সুন্দরভাবে তারা দিয়ে দিছে, কস্টিং কত, 20,000। এখন পর্যন্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কত, 8,500, যেটা আমরা একটু আগে দেখে আসছি। তারপরে সেল প্রসিডস মানে আমি বিক্রি করতেছি কত, 8,000 দিয়ে, আর আমার প্রকৃত পক্ষে লস হইতেছে কত, 3,500। সব যদি ঠিক থাকে তাহলে আমরা রিভিউ জার্নালে চলে যাব।
দেখেন রিভিউ জার্নালে যাওয়ার পরে ডেট ডিসপোজড, কবে ডিসপোজ করতেছি 1 অক্টোবর 2023। কত টাকা সেলিং প্রাইস? 8,000। দেখেন যদি ডিসপোজাল হয়, জার্নাল আমরা আগেই জানি ডিসপোজ করলে আমার অ্যাসেটটা কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়, তাই না? তার কস্টিং প্রাইস দ্বারা এই যে দেখেন ট্রাকটা কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে 20,000। তারপরে তার অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন ডেবিট হয়ে ক্যান্সেল হয়ে যায়, যে ব্যালেন্সটা থাকে 8,500। তারপরে দেখেন এই যে লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট 8,000, এটা কি বলেন তো? সেল প্রসিড, ঠিক আছে? আমি এটাকে টেম্পোরারি হিসেবে ইউজ করছি। তারপরে দেখেন এই যে প্রকৃতপক্ষে লস অর ডিসপোজাল, এটাই কি আমার অ্যাকচুয়াল লস। তাহলে এই লসটা কোথায় যাওয়ার কথা? লস অর গেইন অন ডিসপোজালে। তাহলে আমার লস অর গেইন অন ডিসপোজালে কয়টা টাকা ঢুকতেছে? দুইটা। একটা হচ্ছে 3,500, যেটা আমার লস হয়েছেই। আরেকটা ঢুকছে হচ্ছে 8,000 টাকা, যেটা আমার সেল প্রসিডের টাকাটা। পরে আমি 8,000 টাকা কি করব? ব্যাংকে নিয়ে যাব ট্রান্সফার করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সব যদি ওকে থাকে তাহলে আমরা পোস্টিং করে দেব। তাহলে পোস্টিং করলে এখন রেজিস্টারে কয়টা থাকবে অ্যাসেট? আমার দুইটা থাকবে। আর এই যে সোল্ড অবলিক ডিসপোজেড, সেটা চলে যাবে একটা। এই দেখেন তার বিস্তারিত জন্মকুণ্ডলী এই যেখানে দেওয়া আছে, কবে ডিসপোজাল করছেন, ডিসপোজাল প্রাইস। এখন আমরা একটু রিপোর্টটা দেখে আসি, কেমন? রিপোর্টটা দেখলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাডভান্স অপশনে চলে যাই, সরি রিপোর্ট অপশনে। ট্রানজেকশন, অ্যাকাউন্ট ট্রানজেকশনে চলে যাই। এখানে আমরা অ্যাকাউন্টের নাম্বারটা দিব, লস অর গেইন অন ডিসপোজাল। ডেটটা একটু সিলেক্ট করে দিই। আচ্ছা 15 সাল থেকে দিই, সমস্যা নাই। আমার ওই ডেট পর্যন্ত আসলেই তো হইলো, সমস্যা নাই তো, এত থেকে এত পর্যন্ত। এইখানে খেয়াল করেন, দেখেন ডিসপোজাল কত, 8,000। তারপরে আবার ডিসপোজালে আরেকটা কত, 3,500। টোটাল এখন ব্যালেন্স আছে কত, 11,500। ভালো করে খেয়াল করে দেখেন, সেটা কি ব্যালেন্স? মাইনাস ব্যালেন্স না? মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে। তাহলে এখন এই যে 8,000 টাকা, সেটা আমি কি করব? ব্যাংকে নিয়ে যাব। কিসের মাধ্যমে নিয়ে যাব বলেন তো? ব্যাংকে তো আমরা জার্নাল পাবো না, হ্যাঁ? রিসিভ মানি দিয়ে আমরা নিয়ে চলে যাব। আমরা রিসিভ মানি দিয়ে নিব, ব্যাংকে ট্রান্সফার করব। ক্লাস নিওর আন্ডারে গিয়ে রিসিভ মানিতে চলে যাব। যে ব্যাংকে আপনি টাকাটা নিতে চাচ্ছেন, ধরলাম আরবিএস ব্যাংকে টাকাটা নিতে চাচ্ছেন, নেক্সট অপশনে চলে যাব। এখন ডিসপোজাল যার কাছ থেকে করছেন তার নামও দিতে পারেন, অথবা আপনি আপনার নিজের মালিকের হিসেবে আপনি দিতে পারেন, ঠিক আছে? কবে? অক্টোবর 2023, তাই না? এখন 1 তারিখে তো ডিসপোজ করছি, কোনো কারণে আমার চেকটা জমা দিছি 2 তারিখে হইতেও পারে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ইস্যু নাই। এখন এটার জন্য আমি ন্যারেশন কি লিখবো? ডিসপোজাল অ্যামাউন্ট অফ ট্রাক। যত বেশি ন্যারেশন ভালো থাকবে, তত বেশি আপনার রিকনসিলেশন করার জন্য ইজি হয়ে যাবে। তাহলে 1 দিলাম। এবার ইউনিট প্রাইস কত হবে? 8,000, তাই না? 8,000। এবার এখানে আমাকে বলেন অ্যাকাউন্ট নাম্বারটা কোনটা হবে? লস অর গেইন অন ডিসপোজাল, কারণ ওইখান থেকে আমি নিয়ে আসতেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমি সেভ করে দিব। আমার পোস্টিং কমপ্লিট। আমার এই টাকাটা এসে কোথায় জমা হয়েছে? আরবিএস ব্যাংকে জমা হয়ে গেছে। আমি এবার এই অ্যাকাউন্ট হিস্ট্রিটা আবার একটু আপডেট করি। দেখেন তো এখন কত আছে ব্যালেন্স? 3,500। এই যে দেখেন বলেই দেওয়া আছে রিসিভ মানি। রিসিভ মানি দিয়ে সেটাকে ক্রেডিট করে দেওয়া হয়েছে। বুঝাতে পারছি? এভাবে করে আপনারা প্রতিটা অ্যাসেটের ডিসপোজাল অ্যামাউন্ট দিয়ে করবেন। আমি একটা দেখালাম লস, যদি গেইন হতো তাহলে সেটা ক্রেডিট হয়ে যেত। এই যে ধরেন এইখানে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, সেম সিমিলার ইয়েটা ডুপ্লিকেট হয়ে যায়। জি, যে কোনো জায়গায় ভাইয়া।
এখন আমি তো একটা লসে দেখালাম, আপনারা লাভ দিয়েও করবেন, মানে তিনটে অ্যাসেটেরই ডিসপোজাল করবেন। ঠিক আছে, আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিছি, বাকিগুলো দিন। না ভাইয়া, এই সাল পর্যন্ত। অ্যাকাউন্ট ইয়ার ক্লোজ হয়, ইয়ার এন্ডিং হয়, হ্যাঁ ওটাকে সব ওরা ম্যাচ করে নিয়ে ওপেনিং ব্যালেন্স করে নিয়ে চলে যায় নেক্সট ইয়ারে। হ্যাঁ, এইটা কি এরকম করছে নাকি? ওই যে কনভার্সন ব্যালেন্স সবকিছু আপনার ওকে আছে, এরপরে যদি আপনার কনভার্সন ডেটটা দিয়ে সেট করে দেন, তাহলে আপনার শুধু আপনার ব্যালেন্স শিটের যে আইটেমগুলো আছে সেগুলাকে নিয়ে সে স্টার্টিং করে দেবে। ইয়ার রাইট, কনভার্সন ব্যালেন্সটাকে সেট করে দিয়ে তার ব্যালেন্স গুলাকে দিয়ে আপনি সেট করে দেন, শুধু ব্যালেন্স শিটের আইটেম গুলো থাকবে। হ্যাঁ, এটাই। তো আমরা একসাথে তিনটা আইটেম দেখলাম, ফিক্সড অ্যাসেট কিভাবে রেজিস্টার করতে হয়, ডেপ্রিসিয়েশন কিভাবে করতে হয়, সেলিং অ্যান্ড ডিসপোজাল কিভাবে করতে হয়, তাই না? এবার আসেন, কনভার্সন ব্যালেন্সও তো দেখলাম, এবার আসেন ট্রান্সফার মানি। ট্রান্সফার মানি বলতে আমরা কি বুঝি? একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার, তাই না? আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টে দেখি আমার ব্যালেন্স কি অবস্থা বা কেমন আছে। আরবিএস ব্যাংকে আছে হচ্ছে 1318.27 জিবিপি, মনজো ব্যাংকে আছে। আমি মনজো ব্যাংক থেকে আরবিএস ব্যাংকে আমি 1000 জিবিপি শিফট করব। তাহলে এটার জন্য আমি কি করব? প্লাস নিউর আন্ডারে গিয়ে ট্রান্সফার মানিতে চলে যাব। সেখানে প্রথমে আমাকে বলছে ফ্রম, কোথা থেকে আপনি করবেন? মনজো ব্যাংক থেকে। কোন অ্যাকাউন্টে? আরবিএস ব্যাংকে। আচ্ছা, ধরে নিলাম হচ্ছে ডিসেম্বর 2024-এর 1 তারিখে আপনি কত জিবিপি শিফট করবেন? 1000। আপনি চাইলে রেফারেন্স বলে দিতে পারেন, ট্রান্সফার করে দেন। তাহলে মনজো ব্যাংকে 1000 টাকা কমে যাবে, আরবিএস ব্যাংকে বেড়ে যাবে, তাই তো? মনজো ব্যাংকটাকে একটু চেক করে আসি। এই যে ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে, স্পেন্ড মানি হয়ে গেছে। আর আরবিএস ব্যাংকে গিয়ে সেটা প্লাস হয়ে যাবে। এই যে 1000 রিসিভ হয়ে 19,708.30। তাহলে এইভাবে করে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, এরপরে আসেন ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট। ভাই কেউ কি অপশনটা বলতে পারবেন কোথায় আছে? ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট। আজকে আপনাদের থার্ড ক্লাস, আপনাদের পারা উচিত। আরেকটা সময় দেন। প্লাস নিউ এর আন্ডারে রিসিভ মানিতে চলে যান একবার, আবার প্লাস নিউ এর আন্ডারে স্পেন্ড মানিতে চলে যান। দেখেন এই একটাই অপশন যেটা দুই জায়গায় আপনার রিচ আউট করবে। দেখেন আমি রিসিভ মানির ক্ষেত্রে যখন যে কোনো একটা ব্যাংক আমি সিলেক্ট করলাম, যে কোনো একটা ব্যাংক, এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাতে এখানে একটা অপশন ছিল না, রিসিভ অ্যাজ ডিরেক্ট পেমেন্ট, তাই না? এইখানের মধ্যে সেটা লুকায়িত অবস্থায় আছে। ডিরেক্ট পেমেন্টের পরে এই যে দেখেন প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট আছে। ঠিক একইভাবে স্পেন্ড মানির ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করেন, করার পরে দেখবেন এইখানে স্পেন্ড অ্যাজ ডিরেক্ট পেমেন্ট, প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। এখন জিনিসগুলা কি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। অনেক গভীর। এখন রিসিভ মানির ক্ষেত্রে ডিরেক্ট পেমেন্ট মানে কি? আমি সরাসরি টাকাটা পেয়ে গেছি, তাই না? আর প্রি পেমেন্ট মানে কি? যে টাকাটা আমার পাওয়ার কথা ছিল 10 দিন পরে, সেটা আমি আগে পেয়ে গেছি। আর ওভার পেমেন্টটা কি? মানে পাওয়ার কথা ছিল 100 টাকা, আমি পেয়ে গেছি 200 টাকা, তাই না? তাহলে এখন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার ক্লায়েন্ট যে ট্রানজেকশনটা করবে রিসিভ মানি দিয়ে, সেটার নেচার বুঝে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। যদি প্রি পেমেন্ট হয় তাহলে প্রি পেমেন্ট ক্লিক করে প্রি পেমেন্টের ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার ওভার পেমেন্ট হয় ওভার পেমেন্টের হিসাব করবেন। ঠিক একইভাবে স্পেন্ড মানির ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, সিমিলারলি যখন আমরা যদি কাউকে টাকা পরিশোধ করে দিই, তখন সেটা আমরা কি ডিরেক্ট পেমেন্ট হিসেবে রাখি। যদি কাউকে 10 দিন পরে টাকা পরিশোধ করার কথা, সেটা আমরা এখনই করে ফেলছি,
সেটাকে বলা হচ্ছে প্রিপেমেন্ট। আর কাউকে 100 টাকা দেওয়ার কথা ছিল, আমি তাকে ভুল করে 200 টাকা দিয়েছি, বা যে কোনো কারণেই হোক আমি দিয়ে ফেলছি 200 টাকা, সেটাকে বলবো ওভার পেমেন্ট। এখন যেটা থাকবে সেই ন্যাচার অনুযায়ী আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। বুঝতে পারছি? এই দুইটা জিনিস এই দুই জায়গায় অ্যাভেলেবেল আছে, রিসিভ মানি এবং স্পেন্ড মানিতে। দুটা দেখা দিলাম। স্যার এটা কি ইনভয়েসের ক্ষেত্রে? হ্যাঁ, ইনভয়েস প্রিপেমেন্ট আসলে হয়। কোনটা? প্রিপেমেন্টটা ইনভয়েসের রিসিভ মানির ক্ষেত্রে প্রিপেমেন্ট এটা, নাকি ওভার পেমেন্টের কথা বলতেছেন? প্রিপেমেন্ট হ্যাঁ, ইনভয়েসের ক্ষেত্রে তো করে। কিন্তু আমার মাথায় হ্যাঁ, স্পেন্ড মানিতে আপনি পারচেজ করলে সেটা তো আপনার স্পেন্ড মানি দিয়ে করতে হচ্ছে। যদি আপনি সেল করতে যান তখন সেটা আপনার রিসিভ মানি দিয়ে ক্যালকুলেশন করতে হচ্ছে। হ্যাঁ, আগেই আজকে আপনি দিয়ে দিয়েছেন, সেটা আপনার প্রিপেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখা গেছে স্পেন্ড মানিই বলতেছে। আর যদি ইনভয়েস হতো আজকে দিয়ে দিছে, তখন সেটা প্রিপেমেন্ট হিসেবে হিসাব করতে হবে। সেটাই। ওকে, তাহলে আমরা এখন একটু দেখবো হইতেছে আমাদের ইনভয়েস ইম্পোর্ট। ঠিক আছে, ইনভয়েস ইম্পোর্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আমরা নর্মালি অনেক ডাটা ইম্পোর্ট করা শিখে আসছি, তাই না? ম্যাক্সিমাম ডাটা ইম্পোর্ট করছি কুইক বুকসে, তারপর জেরোতেও কয়েক জায়গায় আমরা ইম্পোর্ট করা শিখছি। ঠিক একইভাবে জেরোতে ইনভয়েস ইম্পোর্ট করব। ইনভয়েসের অপশনটা আমরা পাবো কোথায়? বিজনেসের আন্ডারে সেলস ওভারভিউতে। বিজনেসের আন্ডারে সেলস ওভারভিউতে পাবো। সেখান থেকে ইনভয়েসে চলে যাব, সি অল। এখান থেকে দেখেন নিউ ইনভয়েস, নিউ রিপিটিং ইনভয়েস, নিউ ক্রেডিট নোট, সেন্ড স্টেটমেন্টের পরে কি অপশন দেওয়া আছে? ইম্পোর্ট অপশন দেওয়া আছে না? এই যে ইম্পোর্ট অপশন। আপনি ইম্পোর্ট অপশনে গেলে আপনাকে 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথমে বলছে ডাউনলোড আওয়ার ইনভয়েসেস টেমপ্লেট ফাইল, স্টার্ট বাই ডাউনলোডিং ইনভয়েসেস সিএসভি ফাইল টেমপ্লেট, মানে আপনাকে এই টেমপ্লেট ফাইলটাকে ডাউনলোড করতে বলছে। ওকে, আমরা ডাউনলোড করে নিই। তারপরে বলছে কপি ইওর ইনভয়েসেস ইনটু দিস টেমপ্লেট, মানে আপনার ইনভয়েস গুলাকে কপি করে নিয়ে এসে টেমপ্লেটে দিবেন। আচ্ছা, এখানে একটা তারা লাল কালিতে ইম্পর্টেন্ট কথা বলে রাখছে, সেটা হচ্ছে ডু নট চেঞ্জ দ্য কলাম হেডিং প্রোভাইডেড ইনটু দ্য জেরো টেমপ্লেট, মানে টেমপ্লেটে যে কলাম হেডিং গুলো আছে সেগুলোকে ডিলিট করা যাবে না। তারপর দিস নিড টু বি আনচেঞ্জড ফর দ্য ইম্পোর্ট ওয়ার্ক ইন দ্য নেক্সট স্টেপ, ডেট আর অ্যাজিউম টু বি ইন ইংলিশ ইউনাইটেড কিংডম ফরম্যাট, যেহেতু আপনার এই অ্যাকাউন্টটা বা এই বিজনেস অ্যাকাউন্টটা সেটা কি ইউকে আন্ডারে করা, তাই না? তাহলে আপনাকে ডেট ফরম্যাটটা দিতে বলছে তারা 25/12/2025, মানে কি ডেট, মান্থ, ইয়ার, অথবা আপনি দিতে পারেন 25শে ডিসেম্বর 2025, এভাবে দিতে পারেন। এই দুইটার যে কোনো একটা ফরম্যাটে আপনাকে দিতে হবে। তারপরে বলছে স্টেপ 3, ইম্পোর্ট দ্য আপডেটেড টেমপ্লেট ফাইল, মানে আপনার যে টেমপ্লেট ফাইলটা আপনি ডাউনলোড করছেন সেটাকে যদি আপনি একটু ওপেন করেন, এখানে প্রথমে কি এই যে স্টার চিহ্ন, কন্ট্যাক্ট নেমটা কি ইম্পর্টেন্ট, আর এখানে ইম্পর্টেন্ট হইতেছে ইনভয়েস নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে ইনভয়েস ডেটটা ইম্পর্টেন্ট, তারপরে কি ডিউ ডেটটা ইম্পর্টেন্ট, তারপরে কি ডেসক্রিপশনটা, তারপরে কোয়ান্টিটি, তারপরে হইতেছে ইউনিট অ্যামাউন্ট, তারপরে হইতেছে অ্যাকাউন্ট কোড, ট্যাক্স টাইপ। এই কয়টা কলাম কি আপনার জন্য ম্যান্ডেটরি ফিল্ড, তাই না? এই ম্যান্ডেটরি ফিল্ড গুলাকে ফিল আপ করে আপনি আপনার ইনভয়েসটা কমপ্লিট করবেন। আচ্ছা, এখন আমরা তো নর্মালি জানি যে একটা ইনভয়েসে 2টা লাইন হলে ম্যান্ডেটরি ফিল্ড গুলো 2টার জন্য ফিল আপ করতে হবে, 4টা হলে 4টার জন্যই ফিল আপ করতে হবে। দেখেন 23-এর কয়টা? 2টা না? তার মানে কি এই ইনভয়েসের লাইন কয়টা আছে? 2টা, তাই না? তারপরে দেখেন 24-এর কয়টা দিছি? 3টা। 25-এর আবার 2টা দিছি, 26-এর 2টা দিছি, 27-এর 2টা দিছি। তার মানে আপনার যেই কয়টা ইনভয়েসের লাইন থাকবে আপনার ম্যান্ডেটরি ফিল্ড গুলা ওই কয়বারই লিখতে হবে, আপনি স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নাই। বুঝাইতে পারছি? তো আপনারা এই ফাইলটাকে নিয়ে ঠিকভাবে ইম্পোর্ট করে ফেলবেন। ঠিক আছে? আর এখানে বলছে would you like to update contact address detail, আপনি কি কোনো অ্যাড্রেস ডিটেল কে আপডেট করতে চাচ্ছেন কিনা? এটা কোনো কিছু করার দরকার নাই। নো, ইগনোর অল অ্যাড্রেস ডিটেল। ইজ দিস ইউনিট অ্যামাউন্ট ফিল্ড ট্যাক্স ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ, আপনি কোন পদ্ধতিতে
ইনক্লুসিভ অথবা এক্সক্লুসিভ পদ্ধতিতে হিসাব করবেন। অবশ্যই আমরা এক্সক্লুসিভ করব, সবগুলোকে ঠিক রেখে ইম্পোর্ট করে ফেলবেন। ঠিক আছে, জি জি। ওকে। আসলে যেগুলো কলাম দরকার না সেগুলো কলাম ডিলিট করা যাবে কলাম ডিলিট করা যাবে না, কলাম ডিলিট করা যাবে না। তাহলে আসেন এখানে আমরা ব্রাউজ করি। ইম্পোর্টে চলে যাই। আচ্ছা, এখানে আমাকে বলতেছে দেখেন, হ্যাঁ হয় নাই, এই কাজটা করা যাবে না। মানে আপনি যখন ইনভয়েসটাকে ইম্পোর্ট করতে যাবেন, অবশ্যই আপনার যে আইটেম বলেন, তার ডেসক্রিপশন বলেন, তার প্রাইস গুলা বলেন, সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, আমি ইচ্ছাকৃতভাবে এখানে কিছু মিস্টেক করে রাখছি ফাইলে, আপনারা সেটা দেখে সঠিকভাবে ইম্পোর্ট করবেন। আমি জানি কোথায় কোথায় আছে, আপনারা সেটা সঠিকভাবে দেখে ইম্পোর্ট করবেন। এই জন্য আমি জাস্ট করে দেখালাম যে বোঝার জন্য যে হ্যাঁ আমার ফাইলটাতে এখানে বাই ডিফল্টিং ইস্যু আছে, আপনারা সেটাকে সলভ করে সামনের দিকে আগাবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ইনভয়েস ইম্পোর্ট পর্যন্ত হইলো, এ কয়টা হয়ে গেছে না, এ কয়টা শেষ। হ্যাঁ আচ্ছা, আজকে আমাদের যে লাস্ট টপিকটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল এবং স্পেন্ড মানি নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক একইভাবে আপনাদের যে ফাইলটা দেওয়া আছে প্রত্যেকের এখানে পারচেজ অর্ডার, বিল কি কি করতে হবে প্রত্যেকটা জিনিস আপনার এখানে দেওয়া আছে। ওকে, এখন সর্বপ্রথম আমরা জেরোতে চলে যাই। জেরোর এখানে বিজনেসের অপশনে এখানে আমরা চলে যাব হচ্ছে পারচেজ ওভারভিউ প্যানেলে। আচ্ছা, এখানে ভিডিও দেওয়া আছে, দেখে নিন। পারচেজ ওভারভিউ প্যানেলে আসার পর আমরা প্লাস নিউর পাশে ড্রপ ডাউন মেনু থেকে কয়েকটা জিনিস একটু জাস্ট মানে আর কি অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখার চেষ্টা করি। পারচেজ অর্ডার, ক্রেডিট নোট, রিপিটিং বিল এবং বিল। পারচেজ অর্ডার মানে কি, আমি কোনো জিনিস কারো কাছ থেকে কিনতে চাচ্ছি, তার জন্য তাকে আমি ফরমাইশ প্রদান করছি, সেটাকে বলা হইতেছে কি পারচেজ অর্ডার। তারপরে পারচেজ অর্ডার থেকে যদি আমি তার কাছ থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমি পারচেজ করে থাকি, তাহলে কি হবে, অন ক্রেডিটে যদি করি তাহলে সেটা কি হবে, বিলে কনভার্ট হবে, তাই না? আচ্ছা, তারপরে হয় ক্রেডিট নোট। যদি কোনো কারণে তার কাছ থেকে আমি অন ক্রেডিটে কোনো প্রোডাক্ট পারচেস করছি, সেটাকে যদি আমি ফেরত দিই তাকে, তাহলে সেটা কি হবে, ক্রেডিট নোট। এখানে ক্রেডিট নোট হিসেবেই ব্যবহার হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে রিপিটিং বিল, মানে একটা বিলের টেমপ্লেট করে রাখলাম, একটা নির্দিষ্ট সময় পর পর সেই বিলটা কি ড্রাফট আকারে সৃষ্টি থাকবে, আমি সেটাকে দেখে অ্যাপ্রুভাল দিব, এটা টেমপ্লেট। তাহলে এই সবগুলো আইটেম কি আমার অন ক্রেডিটের ক্ষেত্রে, তাই না? এখন যদি অন ক্যাশে আমি পারচেস করে থাকি, তাহলে আমি কোনটা দিয়ে করব, প্লাস নিউর আন্ডারে স্পেন্ড মানি ব্যবহার করব, তাই না? জি। অন ক্যাশে যদি আমি কোনো জিনিস পারচেস করে থাকি। তো আসেন আমরা একটা পারচেজ অর্ডার করার চেষ্টা করি। আপনারা ফাইল দেখে করবেন, ঠিক আছে? আপনারা এখানে যে ফাইল দেওয়া আছে সেই ফাইল অনুযায়ী আপনারা করবেন। আচ্ছা, তাহলে আসেন আমরা এখানে প্রথমে সোফিয়া হোয়াইটের নামে আমরা একটা পারচেজ অর্ডার করব। পারচেজ অর্ডারটা হবে এপ্রিল 2023-এর 2 তারিখ। আমি তার কাছ থেকে কি কিনবো, ধরলাম এইচপি এলিট বুক। আচ্ছা, তাহলে 2023 সালে এপ্রিলের 2 তারিখে আমি সোফিয়া হোয়াইটের কাছ থেকে 20টা এইচপি এলিট বুক আমি পারচেস করব ডিসকাউন্ট। এইখানে একটু খেয়াল করেন, এইখানে ডিসকাউন্টটা কিন্তু পার্সেন্টেজ, নট নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, পার্সেন্ট সিম্বল আছে। যদি আপনি বলেন 10%, তাহলে সেটা মাইনাস হয়ে সেটা কি অ্যামাউন্টটা জিবিপি আকারে চলে আসবে। বুঝাতে পারছি? আরেকটা আমি প্রোডাক্ট নিই 1006, কোয়ান্টিটি হবে হচ্ছে 10টা। এখানে ডিসকাউন্ট আমি দিব না, এটা হবে নো ভ্যাট। আর ভ্যাট সংক্রান্ত ইস্যু আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বলে দিবে। ঠিক আছে, হ্যাঁ ওকে, বলেন।
নিশ্চয় আমাদের হুম কিন্তু কিন্তু হচ্ছে জেরোতে যখন আমরা হচ্ছে যে ইনভেন্টরি অ্যাড করছি কিন্তু ওপেনিং ব্যালেন্স অ্যাড আলাদা করে কাজ করেছি। তো এখন যদি আমাদের এমন হয় কোনো প্রোডাক্ট আমাদের নাই, সেই প্রোডাক্টটা নতুন অ্যাড করবো, তখন কিভাবে চলবে? তখন আবার সেখানে গিয়ে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্যানেলে গিয়ে সে প্রোডাক্ট এবং সার্ভিসের আইটেম অ্যাড করবেন, ওপেনিং ব্যালেন্স অ্যাড করে দেন আপনি কাজ করতে আসবেন। জি, তারপর এখানে আসতে হবে না। ওকে, তাহলে আমরা সোফিয়া হোয়াইটের কাছ থেকে 2023 সালে 2রা এপ্রিলে আমরা এই দুইটা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছি, যার ভ্যালু হচ্ছে 2328। ঠিক আছে, এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে পারচেজ অর্ডারের প্যানেলটা আপনার ওপেন হয়ে গেছে। সেই অলে আমরা পাবো কি, আমার যতগুলো পারচেজ অর্ডার থাকবে সব আমরা পাবো। এখন পারচেজ অর্ডারটা ড্রাফট আকারে আছে, সেটাকে যদি সবকিছু ঠিক থাকে আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠাবো, সাবমিট ফর অ্যাপ্রুভাল। সেটা চলে যাবে হচ্ছে অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল অপশনে। অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল অপশনে যাওয়ার পরে সেটাকে যদি আমি অ্যাপ্রুভ করে দিই, তাহলে সেটা কোথায় চলে যাবে, অ্যাপ্রুভ প্যানেলে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি কি সম্পূর্ণটাই বিলে কনভার্ট করব নাকি কিছু জিনিস কাস্টমাইজ করব। মানে যে প্রোডাক্টগুলো আমার পারচেস করার দরকার সেগুলোর মধ্যে কিছু জিনিস আমি পরিবর্তন আনবো। আমি এটা নিয়ে একটা ভিডিও আছে আপনাদের, হাউ টু পারচেজ অর্ডার কনভার্ট টু বিল। আমি অনেক আগে করে রাখছি এটা। আপনাদের এই কোশ্চেন গুলো অ্যারাইজ হবে এটা আমি জানি। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ডিরেক্ট বিল করে ফেলি, তাহলে কি হবে জানেন, কোনো ধরনের চেঞ্জ আসবে না, ডেটেরও পরিবর্তন করা যাবে না, ডিরেক্ট সেটা বিল হয়ে যাবে। বুঝাতে পারছি, মানে অ্যাপ্রুভাল বিল হয়ে যাবে। কিন্তু আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি ড্রাফট আকারে হবে, তারপরে সেটাকে আমি দেখব, আমি সেই জিনিসটাকে ঠিক আছে কিনা, সেটাকে সবকিছু ঠিকঠাক করে তারপরে আমি সেটা বিলে কনভার্ট করব, তাই না? তাহলে আপনি বিলটাকে আগে ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে দেখেন অপশনের এই সিরিয়ালে আপনার দেওয়া আছে মার্ক অ্যাজ বিল। তাহলে আপনি মার্ক অ্যাজ বিল, এই যে এখানে একটা চিহ্ন বক্স দেওয়া আছে, কপি পারচেজ অর্ডার টু ড্রাফট বিল। অবশ্যই আমি এটাকে চেক মার্ক করে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে দেখেন এখন এটা কি ড্রাফট আকারে হয়ে গেছে। এখন আপনি এটাকে ডেট চেঞ্জ করতে পারবেন। এপ্রিল 2023, আমি তার কাছ থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিনছি হচ্ছে 10 তারিখে। আমি এই প্রোডাক্টটা এলিট বুক 20টা কিনবো না, তার কাছ থেকে আমি নিব হচ্ছে 15টা নিব। তারপরে হচ্ছে ডেল ফেক্সকন, তার কাছ থেকে নিব হচ্ছে আমি 5টা। ঠিক আছে, তাহলে আমি প্রোডাক্টের আইটেম গুলা কি, কোয়ান্টিটি গুলা কি চেঞ্জ করে দিলাম। তারপরে সে এটার প্রাইস 6 টাকা না, সেটা প্রাইস আমার কাছ থেকে 10 টাকা করে নিবে। রেটেরও চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, এনিথিং উইল বি পসিবল। তারপরে আসেন ডিউ ডেটটা আপনি দিয়ে দিবেন এপ্রিল মে মাস 2023-এর 9 তারিখ। এরপর এটাকে আমরা সেভ করে দেব। ডিসকাউন্টটা অলরেডি আমরা ক্যালকুলেটেড করে তারপরে কিন্তু ওইখানে পারচেজ অর্ডারে আসছিল, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে একটু কোশ্চেন, তারপরে দেখেন এটা কি ড্রাফট আকারে চলে আসে। দেখেন আমার বিল প্যানেলটা ওপেন হয়ে গেছে, এখন অল সেকশন এখানে আছে। এখন ড্রাফট অপশনে আমি এটা পাবো। ড্রাফট অপশন থেকে এটাকে আমি যদি সাবমিট ফর অ্যাপ্রুভালে দিই, তাহলে এটা চলে যাবে হচ্ছে অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল। অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল অপশনে চলে যাবে। অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল অপশন থেকে এটাকে যদি আমি সিলেক্ট করি, অ্যাপ্রুভ করে দিই, দেন সেটা চলে যাবে অ্যাপ্রুভড অপশন। আমি কি বুঝাতে পারছি? এই দেখেন অ্যাওয়ার্টিং পেমেন্ট। জি, সেকেন্ড টাইম ছিল সেটাই আর কি হয়ে গেছে। হ্যাঁ, পারচেজ অর্ডারটাকে আমি বিলে প্রথমে ড্রাফট আকারে কনভার্ট করছি। আমি ডেট চেঞ্জ করব, আমি কোয়ান্টিটি চেঞ্জ করতে পারি, রেট চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো আমি চেঞ্জ করতে পারি, বা আইটেমটা নাও নিতে পারি আমি। হ্যাঁ, তো ওই চেঞ্জটা কাস্টমাইজ করার জন্য আমি সেটাকে কনভার্ট টু ড্রাফট বিলে করে নিলাম। তারপরে আমি আমার মতো করে ইয়ে করে নিছি। এরপরে দেখেন এটাকে এখন পেমেন্টের অপশন আসছে, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এই যে উপরে বিল, নিচে সুন্দর করে তারা একটা প্যানেল আপনাকে দিয়ে রাখছে, যেটা আমার কুইক বুকসের জন্য আলাদা করে যাইতে হইতো। এই যে দেখেন এখানে তারা দিয়ে রাখছে মেকে পেমেন্ট, পেমেন্ট করতে চাচ্ছেন, অ্যামাউন্ট পেইড, কত অ্যামাউন্ট পেইড করতে যাচ্ছেন, ডেট পেইড, কত তারিখে পেইড করতে যাচ্ছেন, পেইড ফ্রম মানে কোথা থেকে পেইড করতে যাচ্ছেন,
রেফারেন্স নাম্বার, তারপরে এসে আপনি এখান থেকে অ্যাড পেমেন্ট করে দিতে পারেন। মানে আপনার বিলের নিচেই তারা একটা অপশন দিয়ে দিছে যখন অ্যাপ্রুভাল হয়ে আসছে। তাহলে আসেন এই বিলটা আমরা পে করে দিব। এই বিলটা পে করে দিব। এটা হচ্ছে 10 এপ্রিল। বিশ তারিখে এই বিলটা পেড করতেছি। কোথা থেকে পেড করব? আরবিএস ব্যাংক থেকে পেড করব। আপনি রেফারেন্স হিসেবে এই যে পারচেজ অর্ডারের নাম্বারটা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। অ্যাড পেমেন্ট করেন, তাহলে আপনার এই বিলটা কি পেমেন্ট কমপ্লিট। তাহলে এই বিলটা এখন কোথায় যাবে? আউটিং পেমেন্ট থেকে পেইড অপশনে চলে যাবে। এখান থেকে আপনি চাইলে যে অনলাইনে বিল কানেক্টেড করে নিতে পারেন, হ্যাঁ, পেমেন্টের জন্য। এই যে দেখেন পেইড অপশনে আসছে, পেইড অপশনে সোফিয়া হোয়াইট, পারচেজ অর্ডার রেফারেন্স নাম্বার, তার ডেট, পেইড ডেট এবং পেইড। এখন আপনি চাইলে এটাকে সিলেক্ট করে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এই যে এখান থেকে প্রিন্ট অটোমেটিক্যালি আপনার পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনার পারচেজ অর্ডারটা কি ছিল, কত ইউনিট প্রাইস ছিল, সম্পূর্ণ ডিটেইলগুলো এখানে তারা দিয়ে দিছে। ওকে, এরপরে আসেন আমরা আবার পারচেজ ওভারভিউ প্যানেলে চলে যাই। তাহলে আমরা একটা পারচেজ অর্ডার দেখলাম, সেখান থেকে একটা বিল করা দেখলাম, সেখান থেকে বিলটা পেড করতে পারছে, তাই না? এবার আসেন আমরা ক্রেডিট নোটের ব্যবহার দেখব। তাহলে আমি একটা সর্বপ্রথম আগে বিলটা করি। জেমস উইলসন, মার্চ এবার 2024, ঠিক আছে, মার্চের 10 তারিখ। আচ্ছা, মার্চ, তারপরে হইতেছে এপ্রিল 2024-এর, আচ্ছা 9 তারিখ না? ওকে, 9 তারিখ, তাহলে 1 মাস হলো। এখন আমি তার কাছ থেকে কিনবো হচ্ছে বার্নার ড্রাইভ কিনবো, ডেল। এটা নিব হচ্ছে আমি 20টা নিব। এটার প্রাইস সে আমার কাছ থেকে রাখবে হচ্ছে 20 টাকা করে, যেহেতু প্রাইসের দাম বেড়ে গেছে। ইনভেন্টরি অ্যাকাউন্টে হিট করবে, আর ট্যাক্স রেট নো ভ্যাট দিলাম। তারপরে 1002 মিনি পিসি ইন্টেল কোর আই, এটা তার কাছ থেকে নিব হচ্ছে আমি 20টা নিব, এটারও ভ্যাট হবে, নো ভ্যাট আমি দিলাম। তাহলে টোটাল আমার তার কাছ থেকে আমি বাকিতে কিনতেছি জেমস উইলসনের কাছ থেকে 4000 টাকা, তাই না? এখন আমরা আর ওই সেভ টেপ করবো না, ঠিক আছে? সেভ করার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে অপশন দেখানোর জন্য সেভ করছিলাম। এখন আপনারা ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? যদিও বাইরের দেশে অ্যাপ্রুভালের লোক আলাদা। এই যে দেখেন, ঠিক আছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাহলে এই বিলটা আমরা কোথায় পাবো? অ্যাওয়ার্টিং পেমেন্টের মধ্যে, তাই না? এই যে অ্যাওয়ার্টিং পেমেন্টের মধ্যে এই অপশনটা তার এখনো রয়ে গেছে, এই যে দেখেন। এখন আসেন আমি একটু বিলটা ওপেন করি। কয় তারিখে বিলটা ছিল? 10 মার্চ 2024, তাই না? কোনো কারণে মার্চ মাসের শেষ তারিখে গিয়ে আমি 10টা প্রোডাক্ট তাকে ফেরত দিছি। 10টা প্রোডাক্ট কি করছি? ফেরত দিছি। তাহলে ফেরত যদি দিতে হয়, তাহলে ফেরত দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? ক্রেডিট নোট করতে হবে। ক্রেডিট নোট করার জন্য অপশন হচ্ছে দুইটা, আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে পারচেজ ওভারভিউ থেকে প্লাস নিউর আন্ডারে হচ্ছে ক্রেডিট নোট করতে পারেন, অথবা আপনি যে বিলটা করছেন এই বিলের এগেনিস্টেই, যেহেতু এই বিলের এগেনিস্টেই আপনার এই মানে আর কি ক্রেডিট নোটটা হবে, তাহলে আপনি এই বিলটাকে ওপেন করে তার ডান পাশে কর্নার বিল অপশনে এখানে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে ক্লিক করে দেখেন অ্যাড ক্রেডিট নোট আছে। আপনি অ্যাড ক্রেডিট নোটে চলে যান, দেখেন অটোমেটিক্যালি নামটা চলে আসছে। এবার আমি ডেটটা একটু দেখব, মার্চ 2024 31 তারিখে, ঠিক আছে? তাকে আমি এটার 5টা প্রোডাক্ট ফেরত দিব, এটারও 5টা প্রোডাক্ট, মানে টোটাল 10টা প্রোডাক্ট আমি কি করব? তাকে ফেরত দিয়ে দিব। তাহলে 100 আর 900, তাহলে কত হয়? 1000 হয় না? এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এখানে কত লেখা আছে দেখেন। জিরো আপনাকে ভুল করার জন্য সে বসে রাখছে। এখানে কত লেখা আছে ভাই? 4000। তাহলে কি 4000 এখানে অ্যাকচুয়াল রাইট? কত হবে এখানে? 1000 না? তাহলে এখানে 1000 আপনার এখানে লিখতে হবে, 1000, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যখন এটা দেবো তখনই লিখতে হবে। জি, ক্রেডিট নোটের সময়, কারণ সে তো লিখে রাখছে 4000।
সে ইনভয়েস ভ্যালুটা নিয়ে আসে আপনাকে সতর্কতার সহিত, রাইট, আপনাকে সতর্কতার সহিত সে অ্যামাউন্টটা বসাইতে হবে। এই জন্য হবে না, সেভ হবে না, সেভ হয়ে গেলে তখন আবার আপনাকে বলতে হইতো। ওকে, তাহলে দেখেন আমি কোনো কারণে, আমরা তো মানে আর কি সারিয়া পারভেজ ভাইয়ের কথা অনুযায়ী সাবকনশিয়াস মাইন্ডে অ্যাপ্রুভ না করে সেভ করে ফেলছে, যদিও এটা কি অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল, অ্যাপ্রুভ না দিয়ে আমি সেভ করে ফেলছি। তাহলে এখন কি কন্ডিশন? তাহলে আমি কি অ্যাডজাস্ট করতে পারবো না? অবশ্যই পারবো। দেখেন তাহলে এটা কোথায় চলে আসবে? ড্রাফট আকারে চলে আসবে। ঠিক একইভাবে তাকে অ্যাপ্রুভ করে নিয়ে চলে যান অ্যাপ্রুভ প্যানেলে, মানে অ্যাওয়ার্টিং পেমেন্টে নিয়ে চলে যান। এই যে অ্যাওয়ার্টিং পেমেন্টে চলে আসছে না? এবার আপনি ওই বিলটা ওপেন করেন। বিলটা ওপেন করার পরে এটা ক্রেডিট নোট, এই যে বিলটা আমি একটু ওপেন করব। বিলটা ওপেন করলে এটা হচ্ছে আমার বিল, তাই না? এটা আমার বিল। একটু খেয়াল করে দেখেন, এইখানে একটা কথা বলা আছে, জেমস উইলসন হ্যাজ 1000 ইন আউটস্ট্যান্ডিং ক্রেডিট। তার নামের বিপরীতে 1000 ক্রেডিট আছে। ক্রেডিট দিস বিল, এখানে একটা হাইপার লিঙ্ক করা আছে। এটা কি হাইপার লিঙ্ক? মানে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে? তখন আর সাবকনসিয়াস মাইন্ড যাই বলুক না কেন, এখান থেকে এসে আপনি প্রসিড করতে হবে। দেখেন ক্রেডিট দিস বিল, আমি এই ক্রেডিটটার সাথে অ্যাপ্লাই করবো। এই যে ক্রেডিট দিস বিল ক্লিক করলাম, দেখেন ক্রেডিট নোট কবে ডেটটা দেওয়া আছে, আউটস্ট্যান্ডিং ক্রেডিট মানে কত? 1000। আপনি চাইতেছেন যে আমি 1000 টাকার ক্রেডিট আমি এখানে করব না, ধরলাম 800 টাকা ক্রেডিট করবো, তাহলে আর কি 200 রয়ে যাবে। 200 কি পরবর্তীতে তার সাথে যখন আবার বিল করতে যাব তখন এইভাবেই দেখাবে। আমি চাইলে অ্যাডজাস্ট করব, না চাইলে আবার রেখে দিয়ে অন্য কোনো বিলের সাথে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে দেখেন বিলের ভ্যালু ছিল কত? 4800 কি ক্রেডিট হইতেছে, তাহলে বিল অ্যাকচুয়াল পে করতে হবে কত? 3200। এই যে অ্যালোকেট ক্রেডিট ক্লিক করে ফেলেন। এই যে দেখেন কত সুন্দরভাবে সে আপনাকে দিচ্ছে সাব টোটাল 4000 ভ্যালু লেস ক্রেডিট নোট কত? 800। তারপরেও সে দেখাচ্ছে, এই যে দেখেন বললাম না সে দেখাবে জেমস উইলসন হ্যাজ 200 ইন আউটস্ট্যান্ডিং ক্রেডিট। যতক্ষণ পর্যন্ত না ক্রেডিট শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে আপনাকে দেখাতে থাকবে। ওকে, তাহলে 3200 আমি তাহলে পে করে দিই। এপ্রিলের 2 তারিখ পেড করবো হইতেছে আরবিএস ব্যাংক থেকে, অ্যাড পেমেন্ট করে দিলাম। তাহলে আমার 200 কি ক্রেডিট নোট রয়ে যাবে অ্যাওয়ার্টিং পেমেন্টে। ওকে, দেখেন এই যে অ্যাওয়ার্টিং পেমেন্টে কত আছে? 200। কি আকারে আছে? মাইনাস, মাইনাস আছে না? তার মানে কি এটা মাইনাস করতে হবে আপনাকে। যখন আপনি এই জেমস উইলসনের সাথে আবার নতুন করে কোনো বিল হইতেছে তখন সেটাকে গিয়ে কি করবেন? মাইনাস করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ওই রকম দেখাবে। আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার অ্যামাউন্ট অনুযায়ী। আর বাকি যে অংশটা সেটা কোথায় গিয়ে দেখাবে? এই যে পেইড অপশনে গিয়ে দেখাইতেছে 3200। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোটের সিস্টেম গুলা, তাই না? তারপরে আসেন রিপিটিং বিল। আমরা রিপিটিং ইনভয়েস করে আসছি না? ঠিক একইভাবে যে দেখেন কয়টা রিপিট হবে, কত দিনের জন্য, তারপরে কবে থেকে স্টার্টিং ডেট হবে, কত এন্ডিং ডেট কত হবে, এগুলা দিয়ে সেভ অ্যাজ ড্রাফট আকারে কোথা থেকে করবেন, আইটেম দিয়ে সুন্দর করে সেভ করবেন। এই যে আপনাদের যে ফাইলটা ছিল রিপিটিং বিল দেওয়া আছে, এই যে ঠিক আছে, রিপিটিং বিল আপনারা তৈরি করে ফেলবেন ফাইল অনুযায়ী। ওকে, এরপরে আসেন, এখন তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে অন ক্রেডিটের পারচেজ গুলা নিয়ে। এখন অন ক্যাশ পারচেজ যদি আমরা করি
তাহলে সেটা কিসের মাধ্যমে করব? প্লাস নিউর আন্ডার থেকে স্পেন্ড মানি দিয়ে আমরা করার চেষ্টা করব। ধরে নিলাম আমরা মনজো ব্যাংক থেকে কোনো জিনিস কিনতে চাচ্ছি। ওকে, এই যে দেখেন ডিরেক্ট পেমেন্ট অপশনটা কি আছে? ডিরেক্ট পেমেন্ট। এবার আমরা কিনবো হইতেছে অলিভার ডেভিস, 2024 সাল। না, ক্যাশে পেমেন্ট ব্যাংক পেমেন্ট দিতে গেলে ক্যাশ নাই। no use in cash in cloud accounting software, only for bank। ঠিক আছে, আপনি যদি ক্যাশে করেন, আপনার জার্নাল তো ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে দিবেন না, তখন ওটা জার্নাল এন্ট্রি দিয়ে দিতে হবে। তারপর আইটেম 1000 এই প্রোডাক্টটা আমরা কিনবো, 5টা এই প্রোডাক্ট কিনবো। তারপরে হচ্ছে ড্রাইভ নিব হইতেছে 2টা, নো ভ্যাট। তাহলে আমি অলিভার ডেভিসের কাছ থেকে এই 2টা প্রোডাক্ট পারচেস করতেছি, সেটা কি এত টাকা রেটে, তাহলে টোটাল কত? 644, তাই না? আমি এটাকে সেভ করে দেব। এই যে দেখেন অলিভার ডেভিসের কাছ থেকে স্পেন্ড চলে গেছে, তাই না? আপনার এটা কোথায় হিট করছে? এই যে ব্যাংকে, মনজো ব্যাংকে গিয়ে। হ্যাঁ। তাহলে এইভাবে করে আমরা স্পেন্ড মানি, পারচেজ অর্ডার, ক্রেডিট নোট, বিল, রিপিটিং বিল করতে পারি। তো আপনারা ফাইলে যেভাবে দেওয়া আছে আপনাদের ফাইলগুলোকে ফলো করে নেবেন।